inclusive development should be at the core the country's development agenda. ঠিক আছে, মানে কাউকে বাদ দিয়ে এই এজেন্ডা বা বিষয় বা লক্ষ্য কখনোই পূরণ হবে না। আচ্ছা, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রেফার্স টু, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রেফার্স টু, আচ্ছা আমি কাউকে নাম মেনশন করবো না এখানে, ঠিক আছে, তো তোমরা একজন কাজ করবে, কারণ যদি রেকর্ডিং হচ্ছে তো তোমরা কি করবা যে এক একজন এক এক সময় বলতে থাকবা, ঠিক আছে, ঠিক আছে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রেফার্স টু হোলিস্টিক অ্যাপ্রোচ টু দি ইকোনমিক। আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচ মানে কি, ডু ইউ নো? হোলিস্টিক মানে মারাত্মকভাবে, ব্যাপকভাবে, ঠিক আছে, বিস্তৃতভাবে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রেফার্স টু হোলিস্টিক অ্যাপ্রোচ টু ইকোনমিক, ঠিক আছে, social and environmental progress that aims to ensure that the benefit of the development are shared by all members of society. মানে এটা হবে কি যে সার্বজনীন উন্নয়নটা হবে, বা এটার মধ্যে বোঝায় যে একটা ব্যাপক পদ্ধতি যেখানে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল প্রোগ্রেস, সামাজিক এবং পরিবেশের যে উন্নয়ন, দ্যাট এইমস টু এনশিওর, যারা নিশ্চিত করে, দ্যাট দি বেনিফিট অফ দি ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়নের যে লাভ বা প্রফিট আছে, হ্যাঁ, আর শেয়ার্ড বাই অল মেম্বার্স, যেখানে সব মেম্বার কি হয় সমানভাবে অংশগ্রহণ করতে পারে, পার্টিকুলারলি দোজ হু আর মার্জিনালাইজড, ঠিক আছে, যারা প্রান্তিক মানুষ অর ডিসঅ্যাডভান্টেজড। হ্যাভ ইউ গট ইট? এটাকে বুঝতে পেরেছো যে আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এখানে কিন্তু সবচেয়ে সুন্দরভাবে বলেছে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা কি, আসলে বেনিফিট অফ দি ডেভেলপমেন্ট আর শেয়ার্ড বাই অল মেম্বার্স অফ সোসাইটি, ঠিক আছে। তার মানে আমরা যে এইটুকু পড়লাম, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, মানে এইটুকু দরকার নেই, বুঝতে পারছো? মানে প্রথমত ওই যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা কেন দরকার সেটা বলছে, আর পরবর্তীতে এর সংজ্ঞায়িত করছে। হ্যাঁ, তার মানে দেখো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আমাদের কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা, আমরা তো মেইন হেডওয়ার্ড গুলা পড়বো, ঠিক আছে। তার মেইন কথাটা এখানে কি বলছে? হ্যাঁ, দ্বিতীয় প্যারাটা। আমাদের কিন্তু প্রথম প্যারাটা না পড়লে কোনো সমস্যা নেই, কারণ প্রথমটা প্যারাটা পড়ে টাইম নষ্ট করেছি আমরা, কিন্তু আমরা যেহেতু পড়েছি ফার্স্ট টাইম, তখন তো আমরা বুঝবো না যে কোনটা আমাদের ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আমরা এই যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা লিখে, এই যে ডেভেলপমেন্টটা লিখে এখানে একটা কি দিলাম, মানে কোলন দিব, কোলন দেওয়ার পরে আমরা কি করবো, সংজ্ঞা দিব, দি ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্ট আর হোয়েন দি ডেভেলপমেন্ট the benefit of the benefit of the development of all members of society, particularly those who are marginalized or disadvantaged, is called key inclusive development. That means আমাদের দেখো এই সেশন করার কোনো গুরুত্বপূর্ণ দরকার ছিল না যদি আমরা নিজে নিজে বুঝতাম বা পড়তাম, ঠিক আছে। তো এইটুকু লাইন পড়লে আমাদের যথেষ্ট, এইটুকু দরকার নেই 71 সালে কি হয়েছে এগুলা তুমি এই কথাটা সারে চাই, এই কথাটা বুঝছো, সারে চাইবো এই কথাটা যে তুমি এই কথাটা লিখবা শুরুতে, লেখার পরে তুমি সেটা এক্সটেন্ড করার জন্য 20 নম্বরে 30 নম্বরে আসলে তখন তুমি এগুলো এক্সটেন্ড করবা, ঠিক আছে। তাই এই লাইনগুলো পরে, এগুলো কিন্তু আগে হবে না, ক্লিয়ার? তারপরে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, এটা একটা পদ্ধতি, দ্যাট সিক্স টু এলিমেন্টস, আমি এক পৃষ্ঠা পড়ি তারপর তোমরা পড়বা, হ্যাঁ। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু দ্যাট সিক্স টু এলিমেন্টস ইনইকুয়ালিটিস, ঠিক আছে। এটা একটা পদ্ধতি, ইলিমিনেট যেটা দূরীভূত করে, ঠিক আছে, মানে হচ্ছে দূর করা, হ্যাঁ দূর করা, মানে অসাম্যতা, ঠিক আছে। ইনইকুয়ালিটিস মানে কি, সাম্যতা এবং অসাম্যতা, হ্যাঁ, অসাম্যতা বা অসমতা। দেখো ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, এটা একটা পদ্ধতি, দ্যাট সিক্স টু এলিমিনেট, সেটা কি করবে, ইনইকুয়ালিটিস, আমাদের অসমতাকে কি করবে, দূরীভূত করবে, ঠিক আছে। রিডিউস পভার্টি, দেখো এই কথাগুলো মনে রাখলে হবে, এলিমিনেটস ইনইকুয়ালিটিস, বুঝতে পারছো, রিডিউস পভার্টি, প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেখো একটা মজার ব্যাপার বলি, আমরা একটু আগে কি বললাম যে রেমিটেন্স এর মাধ্যমে আমরা কি কি করতে পারি, ঠিক আছে, হ্যাঁ, ভাইটাল রোল অফ দি রেমিটেন্স। তখন আমরা কি লিখছিলাম যে দেখো এখানে কিন্তু ওই এই জায়গায় এই জিনিসগুলো কিন্তু ওখানেও লিখতে পারি, বা ওই জিনিসগুলো আমরা এখানে লিখতে পারি যে এলিমিনেটস রেমিটেন্সের ফ্লো ইনফ্লো ভালো থাকলে, রেমিটেন্স ভালো আসলে কি হবে,
আমাদের এলিমিনেটস করবে ইনইকুয়ালিটিস, রিডিউস পভার্টি করবে, প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে, সাস্টেনেবল টেকসই যে উন্নয়ন আছে সেটার উন্নয়ন করবে। হ্যাঁ, while taking into account the diverse needs, abilities and circumstances of different groups within society। তার মানে কি আমাদের এইটুকুর দরকার আছে? আমাদের কিন্তু এইটুকুর দরকার নেই, ঠিক আছে, rather than এই যে এইটুকু মনে রাখলেই হলো, মনে রাখলে এনাফ। তারপর দেখো ক্রিস্টাইন লিগার্ডস কি বলছে, এই জিনিসগুলো তোমরা পড়বা, কারণ একটা যখন কোড থাকে সেই কোডটা তোমাকে লিখতে হবে এরকম না, রেদার দেন কোডটা তোমার ব্রেনের ভিতরে রাখলে, কারণ একটা কোডের ভিতরে তুমি দেখবা যে এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা সম্পূর্ণ সে লিখতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুসিভ গ্রোথ ইজ নট অনলি অ্যান ইকোনমিক কি কি লিখছে, ইম্পারেটিভ, একটু বাংলাটা কি দেখো তো দেখি, ইম্পারেটিভ কেউ দেখো। হ্যাঁ, it is a moral imperatives as well। ইম্পারেটিভ জানতেই হবে আমাদের, ইম্পারেটিভ মানে কি এটা জানি। IMPERATIV, অনুজ্ঞাসূচক, ইম্পারেটিভ উপদেশমূলক, আদেশবাচক, অনুরোধবাচক, ঠিক আছে। আচ্ছা, ইম্পারেটিভ মানে সেটাই আছে। হ্যাঁ, এটা একটা জোর দেয়, ইট ইজ এ মোরাল ইম্পারেটিভস অ্যাজ ওয়েলস, এটা হ্যাঁ একটা নৈতিক গুরুত্বপূর্ণ ব্যাপার জিনিসও। হ্যাঁ, ইট ইজ অ্যাবাউট এনশিওরিং, এটা নিশ্চিত করে দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল রিগার্ডলেস, যেখানে কোনো বিবেচনা করা হবে দেয়ার ব্যাকগ্রাউন্ড, সে কোন জায়গা থেকে এসেছে, ঠিক আছে, বা তার পরিবার ব্যাকগ্রাউন্ডটা কি, আর সার্কামস্টেন্সেস, তার উপরে কি ছিল, আগে সে গরিব ছিল না ধনী ছিল, বা তার অবস্থা খারাপ ছিল না ভালো ছিল, সেটা কোন ব্যাপার না, হ্যাজ দি চান্স টু পার্টিসিপেট ইন অ্যান্ড এনজয় দি বেনিফিটস অফ দি ডেভেলপমেন্ট। দেখছো মানে এটা দেখো ওই একই কথা কিন্তু বললো, benefits of the development are shared by all members of society। all member of society মানে বোঝাচ্ছে এখানে হায়ার ক্লাস, লো ক্লাস, মিডল ক্লাস and any class of society, ঠিক আছে, all member of society। হ্যাঁ, ডেভেলপমেন্ট আর শেয়ার্ড বাই অল মেম্বার অফ সোসাইটি, মানে একই কথা কিন্তু আমরা বারবার বলতেছি, মানে এটাই তো মেইন থিম, ঠিক আছে। এখানে সে বলছে ইম্পারেটিভ, ইট ইজ এ মোরাল ইম্পারেটিভ অ্যাজ ওয়েল, এটা মোরাল ইম্পারেটিভ বলে, ইট ইজ অ্যাবাউট এনশিওরিং দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল রিগার্ডলেস, ঠিক আছে, এভরি ইন্ডিভিজুয়াল রিগার্ডলেস of their background or circumstances has the chance to participate in and enjoy the benefits of the employment। তুমি এইটুকু যদি লিখো, মানে এটা লেখার পর যদি আবার তুমি এটা লেখো, ছাড়ে মানে একটা সঙ্গে তুমি পাঁচ স্টাইলে লিখলা, আসলে তখন ছাড় কিন্তু অটোমেটিক বুঝে ফেলবে যে এই ছেলেটা তো আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা কি, সে কিন্তু বুঝে, ঠিক আছে। আচ্ছা দেখো, দি 4 পিলার্স অফ ইনক্লুসিভ, তাহলে আমরা কি পড়লাম এতটুকুর মধ্যে, জাস্ট এই লাইনগুলো পড়লাম, জাস্ট দাগানো লাইন, এর চেয়ে বেশি পড়ার কোনো প্রয়োজন নাই, যদি পড়ো সেটা ভেরি গুড, না পড়লে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, দি 4 পিলার্স অফ ইনক্লুসিভ গ্রোথ ইন্ডেক্স, ঠিক আছে, যে সার্বজনীন যে উন্নয়নের জন্য 4টা পিলার রয়েছে, ঠিক আছে, বা মূল স্তম্ভ রয়েছে, সেগুলা কি, বাংলাদেশ ডেভেলপমেন্টস জার্নি, আমাদের ট্রানজিশন টু দি লোয়ার মিডল ইনকাম গ্রোথ, ঠিক আছে, 2015 থেকে এই জিনিসগুলো কিন্তু সব সময় আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, আমাদের রেকর্ডিং ক্লাসে একটা সুবিধা হচ্ছে কি, আমরা অনেক সময় যে আজে বাজে কথা বলতাম, এই কথাগুলো কিন্তু আসলে এখন বলার সুযোগটা কম থাকছে, ঠিক আছে, কারণ এখানে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, যে আমাদের পরবর্তীতে আমরা নিজেরাও শুনবো, তো ডেফিনেটলি আমাদের এখানে রেকর্ডিং ক্লাসগুলো অটোমেটিক আরো বেশি স্মার্ট হবে, আই থিঙ্ক। আচ্ছা, ট্রানজিশন টু লোয়ার মিডল ইনকাম গ্রুপ, তাহলে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এত গুরুত্বপূর্ণ যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে গভর্নমেন্টে এখানে নিয়ে আসছিল, যে ট্রানজিশনস টু লোয়ার মিডল ইনকাম গ্রুপ, 2015 সালে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, 2022 সালে একটা ট্যাকেল কোভিড-19 এন্ড এনশিওর রেজিলিয়েন্ট রিকভারি, ঠিক আছে। আচ্ছা, এলডিসি গ্রাজুয়েশন 2026 সালে হবে, 2000 সালে কি করবে, অ্যাচিভ এসডিজিস, যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, যে তুমি রিটার্নটা পড়লে অনেকে ভাবছে যে রিটার্ন পড়তেছে, আসলে এখানে রিটার্ন পড়া হচ্ছে না, শুধু এখানে কি পড়া হচ্ছে, যে লোয়ার ইনকাম মিডল ইনকাম কান্ট্রিতে বাংলাদেশ কখন আসে, 2015 সালে, 2022 সালে এটা বাদ দাও, ঠিক আছে। এলডিসি গ্রাজুয়েশন করবে বাংলাদেশ 2026 সালে, অ্যাচিভ করবে 2037 সালে, কি করবে বাংলাদেশ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করবে। আর সিকিউর আপার মিডল ইনকাম কি কান্ট্রি, ইএমটিসি, হ্যাঁ, মিডল ইনকাম
মিডল ইনকাম কান্ট্রিতে চলে যাবে, হ্যাঁ বাংলাদেশ। আর 2061 সালে বিকাম হাই ইনকাম কান্ট্রি। তার মানে এখানে দেখো বাংলাদেশ হাই ইনকাম কান্ট্রি হবে 2061 সালে, মিডল ইনকাম কান্ট্রি হবে 21 সালে, 30 সালে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কতগুলো এমসিকিউ আছে এখানে, তাও একসঙ্গে সাজানো গোছানো। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের মধ্যে যে কোনো একজন সেকেন্ড পৃষ্ঠাটা পড়বা, মানে এইভাবে পড়ার চেষ্টা করবা যে মানে শর্টকাটের ভিতরে শেষ করে দেবা। ভাই আর 4টা পিলার ছিল উপরে। আচ্ছা, ওইদিকে আমি কোথায় দেখলাম না তো কোথাও, স্কিপ করে গেছেন ওই যে। ও আচ্ছা সরি এটা খেয়াল ইকোনমিক, করেন, হ্যাঁ এক্সট্রিমলি সরি। লিভিং হ্যাঁ, কন্ডিশনস। তাহলে আমাদের কি 4টা পিলারের মধ্যে কি রয়েছে? এক নম্বর হলো কি ইকোনমি, ঠিক আছে। 2 নম্বর কি হলো কি লিভিং কন্ডিশনস, মানে এটা ঠাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে, মানে কোনো কম্প্রোমাইজ নাই। যেমন স্মার্ট গভর্নমেন্টের 4টা আছে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন। আমি যেমন বলি যে স্মার্ট সিটিজেন, অনেকগুলো সিটিজেন মিলে কি একটা গভর্নমেন্ট হয়, আর গভর্নমেন্ট হলে কি হবে, এটা স্মার্ট ইকোনমিক হবে, আর স্মার্ট ইকোনমি হওয়ার পর কি হবে, স্মার্ট সোসাইটি হবে। মানে যেমন মন চাই সেভাবে সাজাই রাখবা, হ্যাঁ। তাহলে স্মার্ট বাংলাদেশের জন্য। আর এটা কি আমাদের স্মার্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বাংলাদেশ। তাহলে কি 4টা পিলার, একটা হলো কি ইকোনমি, লিভিং কন্ডিশনস, ইকুয়ালিটি এন্ড করতে পারি ট্রিপল ই দিয়ে, হ্যাঁ এল ট্রিপল ই, হ্যাঁ ইয়েস, তুমি এটা খুব ভালো কথা বলেছো যে এল ট্রিপল ই। তাহলে এটা আমরা একটা নোট লিখে দিই, হ্যাঁ, পরে আমাদের মনে থাকবে না। এল ট্রিপল ই লিখে দিলাম, হ্যাঁ। এটা হলো 4 পিলার শর্ট ফর্ম। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা এইটুকুই থাকলে চলবে, 4 পিলারস। এল ট্রিপল ই লিখলেই বুঝবেন যে লিভিং এক্সপেন্সেস, ইকোনমি, এনভায়রনমেন্ট, ইকুয়ালিটি। আমরা এটাকে লিখে রাখলাম, হ্যাঁ সবার জন্য, আমরা তো এটা দিয়ে দেবো। তার মানে কি ত্রিপলিতে রয়েছে ইকোনমি, ইকুয়ালিটি, এনভায়রনমেন্ট, লিভিং কন্ডিশন। এখানে আমাদের গ্রুপ স্টাডি দিয়ে পসিবল হয়েছে যে হ্যাঁ ত্রিপলিটা এই যে মাথা থেকে আসছে, এখন কিন্তু মনে থাকতে আমরা বাধ্য, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তারপরে তুমি পড়ো সুন্দর করে, মানে আমরা চিন্তা করবো যে যতটুকু আমার হেড ওয়াটার গুলো, হ্যাঁ মানে বস্তা পচা পড়বো না, ঠিক আছে। আচ্ছা এখানে কি আছে সেক্টর গুলো, যেমন পার ক্যাপিটা, জিডিপি, এটা অ্যাকচুয়ালি মুখস্থ করা আমার মনে হচ্ছে যে পসিবল না। আচ্ছা তাহলে এটা আমরা কি করব, দেখো এটা আমরা কি করব, আমরা এটুকু করতে পারি। আমরা কি করব দেখো, খুব মজার ব্যাপার, এটা এত গুরুত্বপূর্ণ যে এটা আমি আমার সর্বশেষ ব্যাংক রিটার্ন যে দিয়েছিলাম এটা আমি লিখে আসছি, তাও আবার কি করেছি জানো, হু লিখে দিয়ে আসছি। তো তুমি বলতে পারছো ভাই এটা কি কাজ করছেন, ঠিক আছে। তো এটা এমন একটা কাজ যে এটা হইলে এটা তোমার মানে ওই আমরা পাল্লা পাথর বলি না, স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো এইটা হচ্ছে এই দেখো যে পার ক্যাপিটা ইনকাম 1972 সালে বাংলাদেশে যখন জন্মগ্রহণ করছে, বুঝছো। তো একটা দেশ জন্মগ্রহণ করার পরে তার কি অবস্থা ছিল, তো এটা তোমার জানা দরকার আছে না। এটা শুধু জানা দরকার আছে, বাট মুখস্থ করব কিভাবে? আচ্ছা সেটা ব্যবস্থা আমি বলতেছি, আমি দাগাইতে পারতেছি না, এই জন্য সমস্যা হচ্ছে। দেখো এই যে তুমি 1972 সালেটা মুখস্থ করবা, বুঝতে পারছো, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। 1972 সালটা কি করবা, মুখস্থ করবা। এই কয়টা আছে বলো তো, এখানে অল্প কয়টা আছে যে 1972 সালে আছে যে পার ক্যাপিটা জিডিপি ছিল $91, ঠিক আছে, আর পার ক্যাপিটা ইনকাম ছিল $129। যদি এটা আমার এটা মানে ইমব্যালেন্স মনে হচ্ছে, তার মানে তখন বাংলাদেশ মনে হয় অন্য দেশের সাহায্যটা বেশি নিয়েছে, ঠিক আছে মেবি, কারণ জিডিপি তোমার গ্রোথ যদি কম থাকে তাহলে তোমার কিভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়ে, হ্যাঁ। তো এটার কারণ হলো সেই সময় বাংলাদেশকে অনেক দরিদ্র হওয়ার কারণে বা যুদ্ধ মানে বিধ্বস্ত একটা দেশকে সাহায্য করার জন্য অন্যান্য দেশ আমাদেরকে সহায়তা করে, সেই জন্য বাংলাদেশে পার ক্যাপিটা ইনকামটা ছিল বেশি, হ্যাঁ। পভার্টি রেট ছিল 88%, লিটারেসি রেট ছিল 47%, এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ছিল 46%, ঠিক আছে। এখন তুমি কি করবা, এখানে 2023-24 তোমার এখানে এটা দেওয়া যাবে না, ঠিক আছে। তোমাকে দিতে হবে কি, তুমি এটা মুখস্থ রাখবা। এখন তোমার সর্বশেষ যে আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা ইংলিশকে বলো তো দেখি, অ্যানুয়াল কি
বাজেট স্টেটমেন্ট মেবি, হ্যাঁ এটা হবে। তো এই যে এটা কি করবা 2024-25 দেওয়া আছে এখানে, আমরা কি দিব 2024-25 দিব, ঠিক আছে 24-25 হ্যাঁ 2024-25 আমরা দিয়ে দিব, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। তার মানে তোমাকে জাস্ট একটা মুখস্থ করতে হবে, আর পরবর্তীতে তুমি জানোই তো পার ক্যাপিটা ইনকাম কত বাংলাদেশে, বলো তো এখন। মানে ছক দেখে যে আমরা বই পেয়ে গেলাম, কিন্তু আসলে অলরেডি আমরা পারি। কিভাবে পারি দেখো, যে তুমি কি পারো না বলো, 2024 সালে পার ক্যাপিটা ইনকাম কত, 2700 কত বলো তো, 84 না, 2784 ইউএসডি। আর পার ক্যাপিটা জিডিপি মনে হয় 2600 কত জানি, 65। আর পভার্টি রেট কত এখন, 18.7% রয়েছে মনে হয়, ঠিক আছে। আর লিটারেসি রেট কত এখন, এর মানে 79% হবে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। যদি মনে না থাকলে লিখে দিবা অ্যাপ্রক্সিমেট, নাও ইট হ্যাজ বিন রাইজড আপ 79% ফ্রম 47%। পারবা না? লাইফ এক্সপেক্টেন্সি কত, 74 নাকি, হ্যাঁ অ্যারাউন্ড 74 ইয়ার্স। না পারলে লিখে দেবে এভাবে। আচ্ছা তারপরে দেখো, তারপরে পড়ো, এটা কি বুঝতে পারছো এখন কিভাবে মুখস্থ করবা, মানে সম্ভব কিনা। তারপরে যদি সমস্যা হয় তুমি লিখে দাও, যেটা দুইটা লিখে দাও, সর্বশেষটা সর্বপ্রথমটা লিখে দাও। 1972 সালে এত ছিল পভার্টি রেট, নাও ইট হ্যাজ বিন এত, ঠিক আছে। এই জিনিসগুলো কি জানো, এই জিনিসকে বলা যায় মশলা, হলুদ, আলু, তুমি সব জায়গায় দিতে পারবা, ঠিক আছে। দেশের উন্নয়ন রিলেটেড, অবনয়ন রিলেটেড, ঠিক আছে। বর্তমান সরকারের অ্যাচিভমেন্ট থেকে যে মানে যেখানে মন চায় সেখানে তুমি ইউজ করতে পারবা, জাস্ট বুঝো নাই কথাটা, তোমাকে তুলতে হবে, হ্যাঁ বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ তারপর বলো। Sustainable Development Goal SDG, ending poverty in all its forms everywhere, which is the first criteria for inclusive development of Bangladesh. আচ্ছা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা আছে ওইটা সর্বত্র এবং সব ফর্মেই হচ্ছে পভার্টিকে, দারিদ্রকে দারিদ্রকে হচ্ছে দূরীভূত করে আর কি, যেটা হচ্ছে সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন উন্নতি, বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য প্রধান উপজীব্য। তো there are several positive aspects of inclusive development. আচ্ছা, পজিটিভ এক্সপেক্ট গুলো কি কি? রিডিউসড ইনইকুয়ালিটি, তো এই কথাটাই বারবার আসতেছে, রিডিউসড ইনইকুয়ালিটি। তো কারণ আমাদের জন্য দেখো সহজ হবে এটা। এখানে আমাদের পিলার কি দেখো, একটা মজার ব্যাপার যে এই কথাটা বারবার আসতেছে, মানে আমাদের গ্রুপে পড়ে তোমার কাছে মনে হচ্ছে যে একই কথা বারবার লিখতেছে, ঠিক আছে, তোমার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আরো ভালো, তোমার মন মেজাজ শোনো, আমি যেটা বলতেছিলাম, তোমার মন মেজাজ খারাপ হয়ে যাবে, কিন্তু আসলে তো এখানে পিলারই তো হলো 4টা, এগুলাই তো আসবে। এখন তুমি এগুলাকে কিভাবে এক্সটেন্ড করবা, কখন তুমি একে তুমি ভাজি করবা, কখন তুমি একে ঝোল তরকারি করবা, কখন তুমি এটাকে মানে কি রান্না করবা, বুঝো না, জিনিস তো ওই 4টাই, কথা বুঝো না। তোমার বারবার তো একই কথাই আসবে, ঠিক আছে। রিডিউস ইনইকুয়ালিটি আসবেই তো, সাস্টেনেবল গ্রোথ এটা তো আমাদের ছিল আগে, তাই না, সোশ্যাল কোহেশন, হ্যাঁ হ্যাঁ বলো। জাস্ট এই ভিতরগুলো পড়ার দরকার নেই, কোনো দরকার নেই ভিতরগুলো, ঠিক আছে। ভিতরগুলো যখন মন চায় ওগুলা বানিয়েই লেখা যাবে, বানিয়েই লেখা যাবে। এইগুলা যদি লিখতে পারো, ওগুলা 2-1 লাইন করে লিখলি আমাদের 10 পৃষ্ঠা হয়ে যাবে। আর বিসিএস এ 10 পৃষ্ঠা, কোনো পরীক্ষাতে 10 পৃষ্ঠার বেশি লেখা দরকার নাই। 500 মার্কের মানে আসুক, প্রশ্ন আসুক, আমি একটু মজা করে বলতেছি, ডোন্ট টেক ইট ডিফারেন্ট ওয়ে। মানে কোনো বিষয়ে 10 পৃষ্ঠার বেশি লেখা দরকার নেই। আর যদি 10 পৃষ্ঠার উপরে বেশি লেখো তো তুমি তো হুমায়ুন আহমেদ হয়ে যাবা, বই টই কবি লেখক হয়ে যাবে, তাই না। হ্যাঁ অত আমাদের লেখক হওয়া দরকার নেই। রিডিউসড ইনইকুয়ালিটি, সাস্টেনেবল গ্রোথ, সোশ্যাল কোহেশন, এনহ্যান্সড ইনোভেশন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, স্ট্রঙ্গার ডেমোক্রেসি। আচ্ছা, ওই যে কি বলে যে ইনইকুয়ালিটি, ওইটা তো দূরীভূত করতে হবে, মানে এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট। তারপর হচ্ছে সোশ্যাল যে ঐক্য, সেটা সাস্টেনেবল টেকসই গ্রোথ যেটা আছে। তারপর এনহ্যান্সড ইনোভেশন, ইনোভেশন ছাড়া তো আসলে স্মার্ট বাংলাদেশ কল্পনা করা যায় না। ইনোভেশন লাগবে এভরিওয়্যার। একটু আগে দেখো আমরা যে পড়ছিলাম না, কোথায় জানি পড়লাম যে স্মার্ট বাংলাদেশে পড়লাম, যে কি বললাম, ইনোভেটিভ ইউজ অফ ইনোভেটিভ টেকনোলজিস এন্ড
ইনোভেটিভ অ্যাপ্রোচেস, তার মানে ইনোভেটিভ টু কমন নিলাম, দি ইউজ অফ ইনোভেটিভ টেকনোলজিস অ্যান্ড অ্যাপ্রোচেস টু ইমপ্রুভ দি লাইফ অফ পিপল অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি। এটা আমরা পড়ে আসলাম কিনা? আমি কিন্তু এগুলো মুখস্থ করে ফেলছি, ঠিক আছে, আমি অল্প মুখস্থ করেছি, কিন্তু দেখো এখানে কাজে লাগানো যাবে কিনা বলো তো এগুলা, বুঝো না? এখন স্মার্ট বাংলাদেশের জায়গায় আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অফ দি বাংলাদেশ লিখে দেবো, ঠিক আছে, জিনিসটা একই নাকি? দেন তারপর হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, স্ট্রঙ্গার ডেমোক্রেসি, রেজিলিয়েন্স টু ক্রাইসিস, ইমপ্রুভড সোশ্যাল সার্ভিসেস, কালচারাল ডাইভার্সিটি এগুলো আমরা প্রিজার্ভেশন। বাংলা একটু বলে দেবো, ঠিক আছে, আর সবাই একটু বাংলা চাই, ঠিক আছে। যেমন স্ট্রঙ্গার ডেমোক্রেসি, শক্তিশালী গণতন্ত্র দরকার, ঠিক আছে, বা টেকসই, শক্তিশালী জায়গায় আমরা বলবো নির্ভরশীল বা টেকসই কি দরকার, গণতন্ত্র দরকার। রেজিলিয়েন্স টু ক্রাইসিস, হ্যাঁ, যে আমাদের সংকট সময়ে নিজেদেরকে কি করতে হবে, স্থিতিশীল বা আগের অবস্থায় রাখার মতো শক্তি থাকতে হবে। ইমপ্রুভ সোশ্যাল সার্ভিস, হ্যাঁ, ইমপ্রুভড, ঠিক আছে, সমাজের বিভিন্ন ধরনের সামাজিক সেবাকে উন্নত সামাজিক সেবা দিতে হবে। তারপর বলো। তারপর হচ্ছে গ্লোবাল কোলাবোরেশন, মানে আন্তর্জাতিক যে সংস্থা থাকতে পারে বা বিভিন্ন দেশের মধ্যে কোলাবোরেট করা। কোলাবোরেট এটাও মানে কি? একটা পজিটিভ। কোলাবোরেশন মানে কি? সহযোগিতা, সহযোগী হতে হবে। কোলাবোরেশন মানে কি? একজন আরেকজন, সিও, আমি আবার দেখি শব্দটা, সিও ডাবল এল এ বি ও আর এ টি, কোলাবোরেশন, সবাই একজন আরেকজন কি দেবে, আমাদের সহায়তা দেবে, সহযোগিতা। গ্লোবাল মানে বৈশ্বিক সহযোগিতা অবশ্যই লাগবে। এটা আমাদের আরেকজন এক্সপ্লেন করো, আমরা অলরেডি 3 নাম্বার পৃষ্ঠায় চলে গেছি। আমরা নাম মানে জিজ্ঞেস করবো না, নিজে থেকে বলো যে কেউ একজন উইদিন সেকেন্ড, ঠিক আছে, টাইম কিন্তু নষ্ট করবে না। তাহলে বলো। কোনটা পর্যন্ত বলছি? গ্লোবাল কোলাবোরেশন শেষ, তুমি এই পড়বে এখান থেকে ইনক্লুসিভ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তো এদিকে গেছে এখন। আচ্ছা বুঝছি, আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, হ্যাঁ, যেহেতু রেকর্ড হচ্ছে আমরা মানে সুন্দর বলবো, হ্যাঁ, বলবো যাতে রেকর্ডে আমাদের বাজে ফিল না হয়। হ্যাঁ, এখন তো বাজে ফিল হবে না, পরে যখন শুনবো আর কি, যাতে বাজে ফিল না হয়। হ্যাঁ বলো। ইনক্লুসিভ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এর মধ্যে আছে হচ্ছে পভার্টি রিডাকশন, ইনইকুইটি রিডাকশন, হিউম্যান ডেভেলপমেন্ট, জেন্ডার ইকুইটি, গভর্নেন্স, সোশিও ইকোনমিক এমিনিটিস, ইকোনমিক গ্রোথ, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট। এরপরে হচ্ছে আপনার নেগেটিভ অ্যাসপেক্ট অফ ডাউনসাইডস অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আচ্ছা ভাইয়া, এগুলা কি মানে ওই যে আপু যেগুলো উপরের মধ্যে বলছে এগুলো তো সে তার মধ্যে পড়তেছে মনে হয়। আচ্ছা দেখো, এখন দেখো কি বলছে, ওইগুলোই আর কি, বারবার কিন্তু একই কথা বলতেছে, ঠিক আছে। একটা মজার ব্যাপার এটা, হ্যাঁ, যে আমাদের ইনক্লুসিভ গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি কি করলে আমাদের কি কি হবে, ঠিক আছে। এখানে প্রোডাকশন কি লিখছে, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, আমাদের চাকরির সংখ্যা বাড়তে থাকবে, পভার্টি রিডাকশন হবে, ইকুয়ালিটি রিডাকশন হবে, মানে সমাজের অসামঞ্জস্যতা, হ্যাঁ, কমে যাবে, ইকোনমিক গ্রোথ হবে, হিউম্যান ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে, সোশ্যাল ইকোনমিক এমিনিটিস হবে, গভর্নেন্স এন্ড জেন্ডার ইনইকুয়ালিটি রিডিউস হবে। ইনক্লুসিভ গ্রোথ ডেভেলপমেন্ট হলে, হ্যাঁ, এই যেখানে আমরা ছক দিয়ে দিছি, তার মানে কিন্তু আমাদের পরীক্ষার হলে যে এরকম একটা ছক লিখে, মানে এটা মাঝখানে লিখে দাগ দিয়ে এই একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, এইখানে একটা কি দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে আমরা এখানে লিখে ফেললাম যে ইনক্লুসিভ গ্রোথ ডেভেলপমেন্টের যে বেনিফিট অফ দ্য ইনক্লুসিভ গ্রোথ ডেভেলপমেন্ট, ঠিক আছে, কি কি হবে, এইগুলো হবে, এইভাবে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের কি লেখার স্টাইলটা খুব সুন্দর হয়ে গেল অনেক এভাবে করলে। তাহলে আমরা কিন্তু একই জিনিস বারবার লিখতেছি আর স্যারকে মজা দিচ্ছি, ঠিক আছে, মানে আমাদের কয়েক মিনিটের গেম, ঠিক আছে। যখন আমার স্যার আমার খাতা 10 মিনিট দেখবে, ঠিক আছে, তাকে কি করতে হবে, থ্রিল করতে হবে, ঠিক আছে, যে আমি অনেক কিছু লিখছি বা আমার প্রেজেন্টেশন সুন্দর, স্যার খুশি হয়ে বলবে যে ইমপ্রেসিভ, ঠিক আছে।
তাহলে কিন্তু সম্ভব। তারপরে বলো, তাহলে এটা আমরা দিয়ে দেবো, এরকম একটা ছক আকারে দিয়ে দেবো। আমরা এছাড়া যে কোনো জায়গায় এই ছকগুলা দিতে পারি, ঠিক আছে। এখন যদি সেটা প্যারাগ্রাফ হয়, কিন্তু সেখানে কিন্তু দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। অনুচ্ছেদ, হ্যাঁ, এখন পড়েছে হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট, এখন হবে হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্টস অফ inclusive development, downsides of inclusive development. এখানে আছে complexity and cost, conflict and resistance, uneven outcome, capacity and expertise, implementation challenges, cultural sensitivity, resistance to change, etc. আচ্ছা, এখানে তার মানে কি বলেছে যে নেগেটিভ অ্যাসপেক্ট অর ডাউন সাইডস অফ দি ইনক্লুসিভ। এখানে আসলে আমাদের এই যে এইখানে যে ইনারে লিখেছে এই জিনিসটা, মানে এখানে এইটার মানে কোটেশনটা ঠিক হয়নি। কেন হয়নি? ঠিক হয়নি যে নেগেটিভ অ্যাসপেক্টস, ঠিক আছে। আমরা রাদার বরং বলতে পারি যে এটা কি বলতে পারি বলছো, এটা নেগেটিভ অ্যাসপেক্ট না তো, এটা ডাউন সাইড অফ দি ইনক্লুসিভ, ঠিক আছে। আমরা অনেক সময় বলি না যে কি কি বাধা আসবে, এটার ইংলিশটা কি হবে? লিমিটেশন। আমরা এটা বরং বলতে পারি কি লিমিটেশন, আমাদের কি সীমাবদ্ধতা রয়েছে। এখানে লেগেছে কমপ্লেক্সিটি এন্ড কস্ট। আমাদের দেশের মতো দেশে এটা করতে গেলে মানে অনেক বেশি টাকা বা অর্থের দরকার, যেটা আমাদের জন্য এটা লিমিটেশন। এটা কিন্তু লিমিটেশন দিচ্ছে, এগুলো কিন্তু মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ক্ষতিকারক দিকগুলো। এটা মানে বোঝাচ্ছে নেগেটিভ অ্যাসপেক্টস অফ ডাউন সাইডস অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। কথা কি বুঝতে পারছো? আসলে কি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কোনো ক্ষতিকারক দিক আছে? ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ক্ষতিকারক দিক নেই, ইট ইজ পজিটিভ থিং। স্মার্ট বাংলাদেশের ক্ষতিকারক দিক লিখতে পারি আমরা? ক্ষতিকর দিক তো থাকার কথা না, কারণ হচ্ছে এটা তো সংজ্ঞাতেই আছে যে সর্বাঙ্গীন উন্নতিটা, ইনইকুয়ালিটি দূর করবে, ইকোনমিক গ্রোথ হবে, তাহলে কি আমাদের এখন যে লিখছে, আমি তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করি, রেসপেক্ট করি, আমি বলতেছি তো ওনারা লিখে আমাদের এগ্রিগেট করে দিয়েছে, এই জন্য তাদেরকে ডেফিনেটলি। কিন্তু এখানে এই এটা দেওয়া যায় বলো? এখানে হচ্ছে নেগেটিভ দিক না, এটা হচ্ছে আপনার এটা মানে কি বলে বাস্তবায়ন করতে গেলে কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে তুমি যেটা বলছো, আমি লিমিটেশনের জায়গায় বলছি চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্ট দি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। বরং এটা লিখলে কি হইতো, আমাদের এখানে বেশি রিলেটিভ হতো, সামঞ্জস্যপূর্ণ হতো, তাই না? এই প্যারাটার কোনো দরকার ছিল না, পরে তো আবার লিখছে চ্যালেঞ্জ। আচ্ছা, আমরা লিখছি, আচ্ছা তার মানে কি তোমার এই প্যারাটার দরকার ছিল না। আচ্ছা, যদি এখানে এই প্যারাটা, তোমার মজার ব্যাপার কি, প্যারাটাতে আসল জিনিসটা লিখে দিছে, বুঝছো, যে কমপ্লেক্সিটি এন্ড কস্ট, হ্যাঁ, কনফ্লিক্ট এন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি বলছে, আনইভেন আউটকামস, ক্যাপাসিটি, অ্যাটেনশন গ্রাব করার একটা হচ্ছে লাইন। কিন্তু ওনাদের এই যে এটা হেডলাইন করে দিছে যে এটা না দিলেও আমাদের আরো জন্য ভালো হতো। ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, কালচারাল সেন্সিটিভিটি, রেজিস্ট্যান্স, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা এইটুকু মুখস্থ করবো যে কমপ্লেক্সিটি, তারপর লো স্কুল ম্যান পাওয়ার, ঠিক আছে, আমাদের স্কিল ম্যান পাওয়ার নেই, আমরা ইউনিভার্সিটি লিখতাম, হ্যাঁ। তারপর কি ফিনান্সিয়াল ক্রাইসিস, ঠিক আছে। তারপরে কি সামটাইমস ডিউ টু সাম অফ দ্য পলিটিক্যাল ইস্যুস, হ্যাঁ। তারপরে কি ন্যাচারাল ক্যালামিটিস ইস্যুস কারণে আমাদের কি হচ্ছে এগুলা, সামটাইমস দি স্পিড অফ দি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইজ গেটিং, হ্যাঁ, ডিসেলারেট, হ্যাঁ, মন্থর হচ্ছে, বুঝছো। এগুলো বলতে পারো, দেন বলো, দ্রুত বলবো, আমরা বেশি রান করবো না। চ্যালেঞ্জেস অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, চ্যালেঞ্জেস গুলো হলো ইনকাম এন্ড ওয়েলথ ইকুইটি। আমাদের এক একজনের ইনকাম এবং ওয়েলথের যে অসামঞ্জস্যতা, সেটা অ্যাক্সেস টু বেসিক সার্ভিস, বেসিক সার্ভিস, এটা বলতে বলছি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিকোয়ার্স এনশিওরিং অ্যাক্সেস। দরকার নেই, দেখো এইটুকু আমাদের পড়ার দরকার নাই, কারণ কি জানো, অ্যাক্সেস টু বেসিক সার্ভিসেস এইটুকু বললেই যে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে গিয়েও সেখানে বেসিক মৌলিক যে আমাদের যে সুযোগ সুবিধা বা সেবা দরকার সেটাই পাচ্ছি না, ঠিক আছে। এইটুকু লিখে দিলে হবে, কারণ এখানে তথ্য নাই, ঠিক আছে, নিজের মতো করে লিখবা। তার মানে আমাদের এই কোটেশনটাই মেইন কথা। এটা কি কোটেশন, এটা কি জানি বলে, পয়েন্ট গুলা, এই পয়েন্টটাই আমাদের মেইন কথা, হ্যাঁ। অ্যাক্সেস টু বেসিক সার্ভিসেস, হ্যাঁ, তারপরে বলো। আনএমপ্লয়মেন্ট এন্ড আন্ডার এমপ্লয়মেন্ট,
Gender and social inequity, geographic disparities, lack of social safety net, financial inclusion. Inclusion বলতে কি বুঝিয়েছে? কোনটা কোনটা কোনটা? এই যে পরের পেজে সেকেন্ড পয়েন্টটা। আচ্ছা, ইনক্লুশন আর ইনক্লুসিভের মধ্যে পার্থক্য কি বলো তো? এটা হচ্ছে বোধহয় আপনার হিসেবে কি বলে, অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। দুইটাই, একটা কি ইনক্লুশন হলো নাউন আর ইনক্লুসিভ কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই education disparities, discrimination and exclusion. আচ্ছা, এডুকেশন ডিসপ্যারিটিস মানে কি? উল্টা না, ডিসপ্যারিটিস হচ্ছে যে আপনার ভঙ্গুরতা, নাকি বিভিন্নতা। না না, ডিসপ্যারিটি বিভিন্নতা না, ডিসপ্যারিটিস হচ্ছে আপনার ভঙ্গুরতা? হ্যাঁ, মানে ট্রেনারের অভাব, অসমতা, তার হ্যাঁ, ঠিকঠাক এডুকেশন, সবাই সমান এডুকেশন পাচ্ছে না, হ্যাঁ, তারপর বলো। তারপর হচ্ছে ডিসক্রিমিনেশন এন্ড এক্সক্লুশন। এক্সক্লুশন বোধহয় ইনক্লুশনের উল্টাটা। এক্সক্লুশন মানে কি দেখো তো, বাতিল করা, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের কি বৈষম্য এবং সবার সমান অংশগ্রহণ নয়, এরকম এক্সক্লুশন। ইনক্লুশনে দেখো একটা মজার ব্যাপার, ইনক্লুশনের বিপরীত কি বলে ফেলে এক্সক্লুশন, ডিসক্রিমিনেশন এন্ড ইনক্লুশন। হ্যাঁ, দেন তারপর লেক অফ পলিটিক্যাল উইল, তারপরে হচ্ছে আপনার ডাটা অ্যান্ড মনিটরিং চ্যালেঞ্জেস, রিকভারি অফ ইনক্লুসিভ ডেভেলপ। আচ্ছা, এটা পরের পয়েন্ট, এগুলো হচ্ছে আপনার চ্যালেঞ্জেস গুলো ছিল। এরপরে হচ্ছে আপনার রিকভারি অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে চ্যালেঞ্জ গুলো, এগুলো রিকভারি করার ওয়েগুলো। তারপরে রিকভারি অফ দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিকোয়ার্স কম্প্রিহেনসিভ এন্ড মাল্টিফেসেড। দেখো তোমরা এখানে বলতে পারো, আমরা কালকে আগে বলেছিলাম একই কথা কিন্তু বারবার বলতেছি আমরা, ঠিক আছে? লং টার্ম, শর্ট টার্ম, তারপর কি মিড টার্ম, লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম স্টেপ শুড বি টেকেন টু কি রিকভার বা ইমপ্লিমেন্ট দি কি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। তারপর কি কি এখানে বলছে আরো, তুমি লিখে দাও। দেখো আমি কিন্তু আগের কথাই বেশি ইউজ করতেছি, ঠিক আছে? আমরা আগে যা পড়েছি ওগুলা থেকে আমি খেয়াল বারবার নিচ্ছি, লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম, তারপরে কি ইনোভেটিভ ডেভেলপমেন্ট, ইনোভেটিভ টেকনোলজি, ইনোভেটিভ অ্যাপ্রোচেস, ঠিক আছে? আমি কিন্তু ওগুলাই বলতেছি এবং এগুলাই বলতে হবে, বুঝছো? আর এক একটা দিন এক একটা মুখস্থ করবে, এটা বেসিক বিল্ড করে তুমি তোমার যেমন মন লিখতে। আচ্ছা দেখো, requiring inclusive development requires comprehensive and multifaceted approaches that addresses various social, economic and political dimension। তাহলে কি বললে এখানে? মাল্টিফেসেস অ্যাপ্রোচেস কথা, এই কথাটাই মেইন কথা, বুঝছো? মাল্টিফেসেস, মাল্টিফেসড, ফেসড অ্যাপ্রোচেস। ফেসড মানে কি বলতো? বহুপাত্রিক বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? এগুলা অ্যাড্রেস করবে, যেগুলাকে বুঝাবে, লক্ষ্য দিতে পারবে সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডাইমেনশন। দেখো এইটুকু এতটা গুরুত্বপূর্ণ যে সব জায়গায় তোমাকে ডেভেলপমেন্ট রিলেটেড, উন্নয়ন রিলেটেড, সমস্যা সমাধান রিলেটেড এই কথা কিন্তু তুমি সব জায়গায় লিখতে পারতেছো, ঠিক আছে? মাল্টিফেসড অ্যাপ্রোচেস, মাল্টিফেসড অ্যাপ্রোচ দ্যাট অ্যাড্রেসেস, যেগুলা অ্যাড্রেস করে বা ব্যাখ্যা করে বা এগুলো নিয়ে কাজ করে ভেরিয়াস সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডাইমেনশন। সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল বলতে পারো ডাইমেনশনস। আর সাম হেয়ার এইটুকু লিখে ফেললে তুমি কিন্তু অনেক কিছু লিখে ফেললা। সাম স্ট্র্যাটেজিস টু প্রমোট এন্ড রিকভারি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন পড়ো এটা। পড়ো। আচ্ছা, ইকুইটেবল ইকোনমিক গ্রোথ, তারপরে আছে হচ্ছে সোশ্যাল সেফটি নেটস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তারপরে এডুকেশন অ্যান্ড স্কিলস। তারপরে আছে হচ্ছে কি তারপরটা বলে ফেলো সুন্দর করে। জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি ইনক্লুসিভ মানে কি? গভর্নেন্স। হ্যাঁ, তারপরে হচ্ছে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, তারপরে প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট,
conflict resolution and peace building. পিস বিল্ডিং। দেখো এই যে এখানে তুমি যখন এই কথাগুলো কথাগুলো খুব স্মার্ট হয়ে যাবে, ঠিক আছে, লেখাগুলো স্মার্ট হবে এবং তুমি তোমার লেখা অনেক সুন্দর হয়ে যাবে, বুঝছো? কারণ তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকবে যখন তুমি বলবা যে কম্প্রিহেনসিভ এন্ড, দেখো কম্প্রিহেনসিভ এন্ড মাল্টিফেসড অ্যাপ্রোচ, বুঝছো? এই কথাটা তোমার মাথায় যদি থাকে তুমি অনেক ভালো লিখবা, ঠিক আছে? কম্প্রিহেনসিভ এন্ড মাল্টিফেসড অ্যাপ্রোচেস মানে এটা মুখস্থ করে ফেলবা রাইটিং, বুঝছো? হ্যাঁ, দ্যাট অ্যাড্রেস ভেরিয়াস সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল ডাইমেনশন দিয়ে যদি তুমি বলো যে এগুলা কয়টা নাম বলে দাও, তোমার কত পৃষ্ঠা আছে, তুমি কত লিখতে পারো। ব্যাংকে তো যদি বলতে যাও, আমি ব্যাংকের কথা যদি বলি, তোমার তো টাইম নেই এত লেখার। এই স্বপন বাংলাদেশের এক ব্যাংকের এডি হয়েছে, বুঝছো? তো আমরা কিন্তু রিটেন পরীক্ষা নিতাম, বুঝছো, নিয়মিত গ্রুপে। ব্যাংকে সাধারণত কত পেজ লিখতে হয় ভাইয়া ফিক্সড এগুলো? সর্বোচ্চ তুমি টাইম পাবা, পেজ পাবা 3 পেজ, বুঝছো? 3 পেজই আমার মনে হয় এনাফ। মানে 3 পেজ মানে বুঝছো তো 3 পৃষ্ঠা, 3 পাতা না কিন্তু। এক পাতায় 2টা পৃষ্ঠা থাকে, এক পাতায় কিন্তু 2 পৃষ্ঠা থাকে, বুঝছো? হ্যাঁ এপিট উপর পিট নিচ পিট এর এক পাতা বলি আমরা, হ্যাঁ। আর পেজ হলো হ্যাঁ আপার পেজ লোয়ার পেজ, বুঝছো? এরকম তুমি তা পাবা কি 3 পেজ, বুঝছো? আপার পেজ লোয়ার পেজ অ্যানাদার আপার পেজ, শেষ 3 পেজ। ওকে, আপার পেজ লোয়ার পেজ অ্যানাদার আপার পেজ, শেষ। এর বেশি লিখতে পারবে না, ঠিক আছে? এটাই তো এনাফ, এর বেশি আর হ্যাঁ, কি লিখবে? আর এই জন্য যারা তুমি চাকরি পেতে চাও তোমার হাতের লেখা অবশ্যই ছোট ছোট হবে, কারণ এত বড় বড় যদি লেখো, ফন্ট সাইজ যদি তোমার মানে 20 থাকে, বুঝছো, তোমার তো কম্পিটিটিভ ফন্ট সাইজ যদি 20 থাকে তাহলে কিন্তু তোমার চাকরি জীবন হবে না। মানে তোমার বলতে আমরা যাদের হবে না, কোনোদিনই হবে না। কারণ কি, ফন্ট সাইজ 20 লিখলে তুমি কয় পৃষ্ঠা কয় লাইন লিখতে পারবা, তথ্য দিতে পারবা না, বুঝছো? পৃষ্ঠা তো পেজ তোমার লিমিটেড। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তুমি এখানে 3 পেজ অটোমেটিক হয়ে যাবে, বুঝছো? তো তুমি এত মুখস্থ কেন করবা? তারপর বলো। recommendations and national priority areas for inclusive development. Proposed recommendation মানে যেগুলো রিকমেন্ডেশন প্রপোজ করা হয়েছে। হ্যাঁ, প্রস্তাব করা হয়েছে। হ্যাঁ, instituting an effective taxation system along with an appropriate redistributive policy mechanism. তাহলে কি মেন কথা হলো এখানে ট্যাক্স নেওয়া হবে, ট্যাক্স ইফেক্টিভ ট্যাক্সেশন সিস্টেম চালু করতে হবে এবং ওই ট্যাক্সটা যখন সরকারের মানে খাতে যাবে তারপরে ওইটাকেই আবার অ্যাপ্রোপ্রিয়েটলি রিডিস্ট্রিবিউট করতে হবে। দেখছো একটা মজার ব্যাপার না, যে ইফেক্টিভ ট্যাক্সেশন সিস্টেম তুমি সরকার কি করবে নেবে এবং রিডিস্ট্রিবিউশন করতে হবে। তোমার এই রিডিস্ট্রিবিউশন করতে হবে ইকুয়ালি, ঠিক আছে? এই তারপরে creating an adequate number of productive jobs and upgrading the skill set of labor force is a critical condition for addressing inequality in the medium to long term. মানে এখানে তোমার একটা মজার ব্যাপার বলছে কি, জব ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটিং এডুকেট নাম্বার অফ প্রোডাক্টিভ জব, এইটাই কিন্তু মেইন কথাটা, তাই না? হ্যাঁ, পর্যাপ্ত যদি জব আমার না থাকে তাহলে তো মানুষ শিক্ষিত হয়ে বা কি করবে? তবে এইটুকু তুমি লিখতে পারলে বাকিটুকু কিন্তু তুমি লিখতে পারো, বুঝছো? যে ক্রিয়েটিং এডুকেটেড নাম্বার অফ দি প্রোডাক্টিভ জব করবো এন্ড জব অ্যাভেলেবিলিটি শুড বি ক্রিয়েট সো দ্যাট কি educated person বা skill based বা topic based person get job when they stop there and early time যেতে পায়, এইগুলো আমরা লিখে দিতে পারি। হ্যাঁ, তার মানে মেইন হলো ক্রিয়েটিং adequate number of productive jobs। এরপর তুমি দুই একটা লাইন লিখতেই পারবা। হ্যাঁ বলো। strengthening the social protection system, সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করতে হবে। হ্যাঁ, addressing gender disparities across the board, মানে বলা যায় যে জেন্ডার ইকুয়ালিটি আর কি তৈরি করতে হবে। তার মানে ওই একই কথা কিন্তু বারবার, তাই না? একই কথা কিন্তু আমরা বারবার বলতেছি। তারপর দেখো মেইন থিমটাই তো হচ্ছে যে সর্বাঙ্গীন উন্নতি। তো সবাই একজনই যে আগে পড়লাম, একজনের উন্নতি বাদ দিয়ে সম্ভব না। তারপর ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এন্ড অ্যাডাপ্টেশন ইনিশিয়েটিভস, ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিগুলা হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, ডিজাস্টারের কারণে, সেগুলোর কি করতে হবে? মিটিগেশন পলিসি অ্যাডপ্ট করতে হবে এবং
সেগুলোতে যেন আমরা খাপ খাইয়ে নিতে পারি সেই কার্যক্রম প্রতিষ্ঠা করতে হবে। তারপরে এই সাইডে আছে উপরের দিকে, একটু উপরে যান। ন্যাশনাল প্রায়োরিটি এরিয়াস আন্ডার 8 years fiscal years policy and SDS। এখানে আছে ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ থ্রু ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, মানে ওই যে আমরা ট্যাক্সেশন সিস্টেমটা আগে পড়ছিলাম সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় ন্যাশনাল প্রায়োরিটি এরিয়াতে। আচ্ছা, এখানে সবচেয়ে বড় এই যে আমাদের কি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টে যে আছে, হ্যাঁ সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি আমরা তারা কি এখানে 8 নাম্বার যে গোলটা আছে সেটা আর কি এর মধ্যে পড়ে। মানে দেখো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলগুলোকে সে তারা কি করছে দেখো 8 নাম্বারটা দিয়েছে, 17 নাম্বারটা দিয়েছে, 16 নাম্বারটা দিয়েছে, রিডিউসিং পভার্টি এন্ড ইনইকুয়ালিটি 1 নাম্বার এবং 10 নাম্বার, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা অলরেডি সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টা গোল আছে আমরা পড়েছি না। আচ্ছা, সেটা নিয়ে আমরা আবার রিভিশন করব না, হ্যাঁ আজকে থেকে আবার ওই আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে রাতের বেলা সেশনে। সাস্টেনেবল গোলটা 17টা গোল, ওইটা যদি আমরা মুখস্থ করতে পারি মানে ভালোভাবে তাহলে অলরেডি তো আমরা মুখস্থ করেছি, হ্যাঁ করেছি, হ্যাঁ করেছি না ওইটা, হ্যাঁ মুখস্থ করেছিলাম, রিভিশন করতে হবে, রিভিশন করব আমরা রাতের বেলা গুলো। আজকে থেকে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুরু হবে, বুঝছো তো ওখানে কিন্তু আমাদের খুব ডিটেইলস আলোচনা হবে। আচ্ছা, তাহলে কি গভর্নেন্স 16 নম্বরে বলেছে, তার মানে এই সাস্টেনেবল গোলটাকে আমাদের ইনক্লুসিভ ডেভেলপমেন্টে কি করতে পারি, আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টে আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বুঝছো তো ওইটাকে আমরা কিভাবে রিলিভেন্ট করতে পারি এখানে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। তারপর লাস্টের কথাগুলো বলে দাও, US8 কি বলেছে আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে। inclusive development is an equitable development approach, এটা বলছে USAID। inclusive development is an equitable development approach। আচ্ছা, মানে ওই যে সেই কথাটাই আসে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কি একটা সমতা কি বলে ইকুইটেবল মানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা সার্বজনীন উন্নয়নটা বলতে বোঝাই এটা। স্ট্যান্ডস মানে কি এখানে দাঁড়ায় না, বরং আমরা বলবো কি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট স্ট্যান্ডস মানে আমরা বলতে বোঝাই এজ এ প্যারামাউন্ট অ্যাপ্রোচ অফ ফস্টারিং সাস্টেনেবল এন্ড ইকুইটেবল প্রোগ্রেস। প্যারামাউন্ট মানে কি বলতো, সমভাবে নাকি? প্যারামাউন্ট মানে কি এটা আমাদের জানা দরকার। সর্বোচ্চ, বুঝছো প্যারামাউন্ট মানে সর্বোচ্চ। আচ্ছা, হ্যাঁ যেটা আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে এই জন্য আমরা এগুলো পড়ে ফেলবো সাথে, বুঝছো যাতে আমরা কি করতে পারি, এগুলো যদি রেকর্ড আমরা মাঝে মাঝে ঘুমায় শুনি, ঠিক আছে, যাতে আমাদের কাজে লাগে, বুঝছো। এখন যারা আমাদের গ্রুপে জয়েন করবে শুধু এইটা তোমার জন্য ততটা ইফেক্টিভ হবে, বাকিদের জন্য ততটা ইফেক্টিভ হবে না, ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছো? তুমি এটা পড়লা কিভাবে পড়লা মানে বুঝতে পেরেছো, বুঝছো, এবং ভালো লাগবে তোমার, তুমি শুয়ে শুয়ে বুঝতে পারবা ঘুমায়। হ্যাঁ আচ্ছা, প্যারামাউন্ট অ্যাপ্রোচ একটা সর্বোচ্চ ধরনের পদ্ধতি টু ফস্টারিং, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপ্রোচটার উপর দেখছো ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হচ্ছে, বুঝতে পারছো। এইসব ভার্বের উপর কি হয়, এগুলো মনে হয় কি হয় আমাদের ওই কি ভার্ব বলে এগুলো বলো তো, ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? ইন্ট্রানজিটিভ তাই না? ইন্ট্রানজিটিভ ভার্বের উপর কি হয় না, ইন্ট্রানজিটিভ ভার্বের উপর আইনজি যুক্ত ভার্ব হয় যদি হয়। হ্যাঁ, ফস্টারিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইকুইটেবল, হ্যাঁ একটা টেকসই এবং সামগ্রিক উন্নয়ন ইন সোসাইটিস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, সারা বিশ্বে। রিকভারিং দি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, আমাদের সর্বজনীন উন্নয়নের যে করার জন্য যে পদ্ধতি গ্রহণ করতে হবে, রিকভার করতে হবে, পুনরুদ্ধার করতে হবে। রিকোয়ার্স কোলাবোরেশন, ব্যাপক ধরনের কি দরকার আমাদের, সহযোগিতা দরকার এমাং দি গভর্নমেন্টস, সোসাইটি এন্ড ইন্টারন্যাশনাল অর্গান। এই খুবই কথা গুরুত্বপূর্ণ কথা, দেখছো যে এই কথাটা আমরা কিন্তু মুখস্থ করতে পারি একবারে। কিভাবে মুখস্থ, আমরা এগুলো কাটিয়ে দিচ্ছি সব, হ্যাঁ মেইন কথাটা লিখে দাগ দিই। দেখো রিকভারিং, এখন সব জায়গায় তুমি এই কথা লিখতে পারো, সব জায়গায় রিকভারিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জায়গায় রিকভারিং আওয়ার আমরা মুখস্থ নাও করি, মানে আগে যে কনক্লুশন মানে আগে যা যা লিখছি ওইটাকেই একটা সাম আপ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে একটা ওটা তো করবাই, ঠিক আছে, ওগুলো তো আমরা করবোই, কিন্তু দেখো এই যে রিকভারি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিকোয়ার্স
তুমি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জায়গায় কি বলতো তুমি বলতে পারো ফর দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিকোয়ার্স কোলাবোরেশন অ্যামং গভর্নমেন্ট সোশ্যাল সিভিল সোসাইটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারপর কি আমাদের আইন প্রণয়ন যে আছে আইন যে সিস্টেমটা সুন্দর করা দরকার এর জন্য আমাদের কি করা দরকার এটাও লিখতে পারি ফর দি কি এস্টাবলিশমেন্ট অফ দি ল অ্যান্ড লেজিসলেশন, হ্যাঁ, or development in law and order system, ঠিক আছে, requires collaboration among governments, social society, international organization and the private sector। এই কথাটা তুমি লিখলে তুমি কিন্তু অটোমেটিক অনেক কিছু লিখতে পারতেছো, বুঝতে পারছো?